বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মমিনুলস টিচিং হোম। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মমিনুলস টিচিং হোম। এই ভিডিওটি দ্বারা আমরা নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের 198 এবং 199 এই দুই পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আমাদের আলোচনার পরিসরের মধ্যে আজকের আলোচনায় কিছু অংশ থাকবে পানিচক্র, বায়ুমণ্ডলের জলীয় বাষ্প এবং ভূপৃষ্ঠের পানি সম্পর্কে কিছু কথা। আমরা চেষ্টা করব পুরো ভিডিওটি তোমাদের বোঝার জন্য সুন্দরভাবে এক্সপ্লেনেশন করতে, এবং তোমাদের উচিত হবে পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার। তাই চলে যাচ্ছি মূল ভিডিওর আলোচনায়। প্রথমে যদি আমরা 198 পৃষ্ঠা নিয়ে আলোচনা করি, 198 পৃষ্ঠার শুরুতে একটু বর্ণনা আছে যেটা পূর্বের ভিডিওয় আলোচনা করা হয়েছে। দেখো, তারপরে আমরা 12.5 নিয়ে আলোচনা করছি পানিচক্র বিষয়টা যদি আমরা বলি, তাহলে দেখো একটা ছবি দিয়ে আছে তোমাদের 12.1 এই ছবিটার দিকে একটু তাকাও। ছবিটাই বলা হয়েছে পানি কিভাবে আমাদের ভূপৃষ্ঠের পানিগুলো উপরে মেঘাকারে জমা হয় এবং সেখান থেকে বৃষ্টিপাত হয়, এটা বোঝানোর চেষ্টা করা হয়েছে। পানিচক্র এমনই একটি অবিরত চক্র যেটা চলতেই আছে, চলমান। পানিচক্র বলতে বায়ুমণ্ডলে ভূপৃষ্ঠ এবং ভূপৃষ্ঠের নিচে ভূগর্ভস্থ পানির পারস্পরিক আদান প্রদান এবং তাদের নিরবিচ্ছিন্ন প্রবাহকে বোঝায়। নিরবিচ্ছিন্ন কথাটি বলা হয়েছে, অর্থাৎ এখানে বোঝাতে চেয়েছে যে এটা একটার সাথে আরেকটা সম্পর্কিত। মানে এই পানিচক্রের মধ্যে যে ধাপগুলো আছে, যেমন পানির ঘনীভবন, আবার এখানে আছে কঠিনীভবন, এখানে আছে আবার কি বাষ্পীভবন। এইগুলো অংশগুলো যদি একটা অংশ বাদ দেওয়া হয় তাহলে দেখা যাচ্ছে কি এই পানিচক্রটা অসম্পূর্ণ থেকে যাবে। তাই এগুলোর সাথে পরস্পরের সম্পর্ক নিরবিচ্ছিন্ন, অর্থাৎ আলাদা করা যায় না। এরপরে বলা হচ্ছে পৃথিবীতে প্রাণের উন্মেষ, অর্থাৎ প্রাণ যখন সৃষ্টি হয় সেই সময়টার কথা বলা হচ্ছে। প্রাণের উন্মেষের পেছনে পানির অনেক বড় একটা ভূমিকা রয়েছে। পৃথিবীর এই পানিচক্র সেই প্রাণের বিকাশ মানে বিস্তৃতি, অর্থাৎ একটা প্রাণী থেকে আরেকটা প্রাণী সৃষ্টি। বিবর্তন মানে পরিবর্তন, একটা প্রাণী থেকে আরেকটা প্রাণীর অভিযোজনের মাধ্যমে পরিবর্তন, এবং অভিযোজনের কাজে সহায়তা করে যাচ্ছে। তোমরা সবাই জানো পানি কঠিন, তরল এবং গ্যাস, এই 3 অবস্থায় থাকতে পারে। পানি কয়টি প্রক্রিয়ায় থাকতে পারে? কঠিন, তরল আর গ্যাস। আর তারপরে বলা হচ্ছে শুধু তাই নয়, পৃথিবী পৃষ্ঠের প্রায় 3/4 পানি হওয়ার কারণে এটি বিপুল পরিমাণ তাপ শক্তির আধার হিসেবে কাজ করে। তাহলে পানি থেকে আমরা কি পেতে পারি? প্রচুর পরিমাণ তাপ শক্তি পেতে পারি। যে তাপ শক্তি কাজে লাগিয়ে আমাদের কি তৈরি করা হয় বলতো? বিদ্যুৎ উৎপন্ন করা হয়। জলবিদ্যুৎ প্রকল্পে এটা ব্যবহার করা হয়। এটা বড় বড় বিভিন্ন দেশগুলো এটা ব্যবহার করছে। 2 প্রকারের উপায়ে প্রচুর পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন হয়, একটা জলবিদ্যুৎ আর একটা কি বায়ু বিদ্যুৎ। বায়ুকল ব্যবহার করে দেখা যাচ্ছে কি সোলার বিদ্যুৎটাও এখন প্রচুর পরিমাণ প্রচলিত। তাই এই পানি দিয়েও বিদ্যুৎ তৈরি করা যায় পানির তাপশক্তি কাজে লাগিয়ে। এরপরে বলা হচ্ছে পানির সঙ্গে শক্তির আদান প্রদানের মাধ্যমে চলমান পানিচক্র পৃথিবীর স্থিতিশীলতার পিছনে অনেক বড় একটি ভূমিকা রাখে। অর্থাৎ পৃথিবীর কিন্তু স্থিতিশীলতা বলতে বারবার বোঝাচ্ছে পৃথিবীর ভারসাম্য ঠিক রাখতে সহায়তা করে এই পানিচক্র। তোমরা জানো পানিচক্রে পানি তার কঠিন, তরল ও গ্যাসীয় অবস্থায় পরিবর্তন করে, কিন্তু এই পরিবর্তন হচ্ছে ভৌত পরিবর্তন। তাই পানির মোট পরিমাণ বা অণুর সংখ্যার কোনো পরিবর্তন হয় না। ভৌত পরিবর্তন সম্পর্কে যদি আমি বলি, ভৌত পরিবর্তন হচ্ছে এমন একটি পরিবর্তন যে পরিবর্তনে কোনো বিক্রিয়া শুধুমাত্র বাহ্যিক পরিবর্তন হয়, কিন্তু অভ্যন্তরীণ কোনো পরিবর্তন হয় না। এমন পরিবর্তনকে বলা হয় ভৌত পরিবর্তন। তাই পানির পরিবর্তন এক প্রকার ভৌত পরিবর্তন হওয়ার জন্য এর অভ্যন্তরীণ গঠনের কোনো পরিবর্তন হয় না, মোট পানির পরিমাণ ঠিকই থাকে। এরপরে বলা হয়েছে পানিচক্রে পানিকে তার অবস্থার পরিবর্তনের জন্য বাষ্পীভবন, গলন ও ঘনীভবন, ঊর্ধ্বপাতন এবং অবক্ষেপ ইত্যাদি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। এখানে কয়েকটি প্রক্রিয়া দেখাইছে। আমরা প্রক্রিয়ার ধাপগুলো একটু মনে রাখবো। আমরা যদি কখনো কোনো প্রশ্ন লিখি এই ধাপগুলো লিখব, যে বাষ্পীভবন, গলন, ঘনীভবন, ঊর্ধ্বপাতন এবং অবক্ষেপ, এই ঘটনাগুলো বলা হয়েছে। পানিচক্রের বিভিন্ন ধাপ
কোন প্রক্রিয়ার মাধ্যমে সংঘটিত হয় নিচে তা সংক্ষেপে আলোচনা করা হলো। প্রথমে বলা হচ্ছে বায়ুমণ্ডলের জলীয় বাষ্প। বৃষ্টিপাত হওয়ার জন্য বা পানিচক্র সম্পন্ন হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হচ্ছে বায়ুমণ্ডলের জলীয় বাষ্প। এই বায়ুমণ্ডলের জলীয় বাষ্পর কয়েকটা বৈশিষ্ট্য নিচে বর্ণনা করা হয়েছে। বাষ্পীভবন। সূর্য হচ্ছে পৃথিবীর সকল শক্তির উৎস। পৃথিবীর সকল শক্তির উৎস বা প্রধান উৎস সূর্য ধরা হয়। যদিও বা আমরা আরেকটা জিনিসও মনে রাখবো, শক্তির প্রধান উৎস, এখানে পৃথিবীর কথা বলা হয়েছে। এখন পৃথিবী না, পুরো মহাবিশ্বের শক্তির প্রধান উৎস যদি আমরা বলি সেটা হচ্ছে মহান সৃষ্টিকর্তা, কিন্তু সূর্য হচ্ছে গিয়ে এই পৃথিবীর শক্তির উৎস, এটা আমরা ঠিক রাখবো। এই সূর্য পৃথিবী পৃষ্ঠের পানির বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে। অর্থাৎ যে পরিমাণ শক্তিটা প্রয়োজন জীবের বেঁচে থাকার জন্য, এটা কোথা থেকে পায়? জীব সূর্য থেকে পায়। কারণ সূর্য থেকে দুইটা জিনিস আসে, এক তাপ শক্তি আর একটা আসে কি আলোক শক্তি। এই দুটোই আসে কি আকারে? তরঙ্গ আকারে পৃথিবীতে আসে। পৃথিবী পৃষ্ঠের তরল পানি সূর্যের আলো থেকে তাপ শক্তি গ্রহণ করে বাষ্পে পরিণত হয়ে বায়ুমণ্ডলে মিশে যায়। অর্থাৎ যখনই ওই পানিটা কি হয়েছে, বাষ্পীভূত হচ্ছে, তখন পানির ভিতর কি থাকে? H2O, হাইড্রোজেন আর অক্সিজেন, এগুলো কি আকারে? বাষ্প আকারে কি হয়? ওপরে উঠতে থাকে। অর্থাৎ আমরা জানি যে হালকা বায়ুটা উপরে উঠে যায় এবং ভারী বায়ুটা স্বাভাবিকভাবে নিচে চলে আসে। এই কারণে বাষ্প হওয়ার সাথে সাথে বাষ্পগুলো উপরে উঠে যায়, তা না হলে জলের পাশেই থাকতো। সমুদ্র বা নদী নালার ওপরের স্তরে যে বায়ুটা থাকে সেটা ঠান্ডা বায়ু থাকে এবং তুলনামূলক একটু গরম বায়ু এবং হালকা বায়ুটা উপরে উঠে যায়। এইভাবে জলীয় বাষ্পের চক্র চলতে থাকে। এরপরে বলা হচ্ছে ঊর্ধ্বপাতন। ঊর্ধ্বপাতন বিষয়টা বরফ কিংবা তুষার সাধারণত গলে গেলে রূপান্তরিত হয়, কিন্তু যদি বাতাসের চাপ কম থাকে এবং বাতাস শুষ্ক থাকে তাহলে ঊর্ধ্বপাতন প্রক্রিয়ায় বরফ তুষার সরাসরি বাষ্পে পরিণত হয়। এই ঊর্ধ্বপাতন বিষয়টা যদি আমরা সহজে বুঝতে চাই, আমাদের মনে রাখতে হবে আমাদের কঠিন বরফ তরলে পরিণত হয় এবং তরল থেকে কি হয়? বাষ্পে পরিণত হয়। কিন্তু এর ভিতরে যদি তরল অংশটি না আসে, অর্থাৎ কঠিন বরফ সরাসরি বাষ্পে পরিণত হচ্ছে, এটাকে বলা হয় ঊর্ধ্বপাতন। এটা উদাহরণ দিয়ে বললাম। তাহলে আমরা যদি ঊর্ধ্বপাতনের সংজ্ঞা বলতে চাই, যে প্রক্রিয়ায় কোনো পদার্থ কঠিন থেকে সরাসরি কি হয়? বাষ্পে পরিণত হয়, এই প্রক্রিয়ায় যে পাতন প্রণালী আমাদের গঠিত সেটাই হচ্ছে ঊর্ধ্বপাতন প্রণালী। এরপরে বলা হচ্ছে শক্তি ব্যয়ের বিবেচনা করলে এটি কম শক্তি খরচে ঘটানো সম্ভব। তাই পর্বতচূড়ার বরফে কিংবা মেরুর বরফ থেকে এই প্রক্রিয়ায় বরফ বাষ্পে রূপান্তরিত হয়ে বায়ুমণ্ডলে প্রবেশ করে থাকে। অর্থাৎ এই বায়ুটাও কি হয়? যখন বাষ্পে পরিণত হয় বায়ুমণ্ডলে প্রবেশ করে। এটা আমরা একটু মাথায় রাখবো। এই ছিল আমাদের 198 পৃষ্ঠা। 199 পৃষ্ঠায় বলা হচ্ছে প্রচ্ছেদন। প্রচ্ছেদন হচ্ছে কি? উদ্ভিদ যে তার দেহে থেকে, অর্থাৎ সকল পানির প্রয়োজন মেটানোর পর তার পাতা দিয়ে যে পরিমাণ পানি বা দেখা যাচ্ছে দেহের লেন্টিসেল থেকে যে পরিমাণ পানি, এক কথায় বায়ুর সাথে যে পরিমাণ পানি ছেড়ে দেয় সেটাই হচ্ছে গিয়ে প্রচ্ছেদন। এখন দেখো বলছে বাষ্পীভবন এবং ঊর্ধ্বপাতন এই দুই প্রক্রিয়া ছাড়াও উদ্ভিদ তার পাতার মাধ্যমে প্রচ্ছেদন প্রক্রিয়ায় বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প নির্গমন করে। এখানে বায়ুর মধ্যে যে পানিটা বের করে দিচ্ছে উদ্ভিদ, সেটা পাতার কথাই বলা হয়েছে। অর্থাৎ পাতার মাধ্যমে কেন বলা হলো? কারণ উদ্ভিদ যে পরিমাণ পানিটা প্রচ্ছেদনে ছাড়ে তার 95% পানি কিভাবে বের হয়? পাতার মাধ্যমে বের হয়। ভূপৃষ্ঠে পানি। এরপরে বলা হচ্ছে ভূপৃষ্ঠে পানি ঘনীভবন, বৃষ্টিপাত ও পানির প্রবাহ সম্পর্কে আমরা এখন দেখব। এখানে বলা হয়েছে প্রথমে বাতাসের জলীয় বাষ্প উপরে উঠে শীতল হয়ে ঘনীভবন প্রক্রিয়ায় ক্ষুদ্র জলকণায় পরিণত হয়। অর্থাৎ ওপরে যে বাতাসগুলো একটু আগে আমরা পড়ে আসলাম, যে বাতাসগুলো জলীয় বাষ্প হয়েছিল, সেই জলীয় বাষ্পগুলো যখন পরস্পরের সাথে এক জায়গায় হয় এবং এটা ঘনীভবন বিক্রিয়া ঘটে এদের ভিতর, এবং ক্ষুদ্র জলকণায় এবং বরফ কণায় পরিণত হয় এবং শেষ পর্যন্ত একত্রিত হয়ে রূপান্তরিত হয় মেঘে, এবং মেঘে রূপান্তরিত হওয়ার পরে সেগুলো আকাশে ঘুরে বেড়ায়।
মানে চলমান, আকাশে মেঘগুলো চলমান হয়। এখন জানো এই মেঘগুলো কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র অংশ আকারে তৈরি হয় প্রথমে, যে অনেকগুলো মেঘ যখন একসাথে হয়ে যায় তখনই বৃষ্টিপাত হয়। বৃষ্টিপাত ক্ষুদ্র জলকণা একত্র হয়ে এক সময় বড় পানির ফোঁটায় রূপান্তরিত হয়ে বৃষ্টির পানি হিসেবে আমাদের পৃথিবী পৃষ্ঠে ফিরে আসে। এখানে একটা জিনিস তোমাদের জানাই রাখি, যদিও বা এখানে দিইনি, বাস পড়ে আমরা জানি আকাশ থেকে 30,000 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি তাপমাত্রা তৈরি হয় এবং এর চেয়েও বেশি শক্তি এখানে ব্যয় হয়। এখন চিন্তা করো এই বাসগুলো কী জন্য হয় জানো? মেঘের ভিতরে অনেক সময় ধূলিকণা, অ্যারোসোল এগুলো থাকে। এগুলো থাকার কারণে ওইগুলোর সংঘর্ষে প্রচুর পরিমাণ তাপ উৎপন্ন হয়। এবং এখানে দেখা যাচ্ছে আকাশে যখন মেঘ থাকে, এমন তো না যে দেখা যাচ্ছে কি 1 হাত বা 2 হাত মেঘ থাকে তার থেকে বৃষ্টি হচ্ছে। এই মেঘের পরিমাণটা হয় কয়েক কিলোমিটার থেকে কয়েকশো কিলোমিটারও হতে পারে। এই মেঘে প্রচুর পরিমাণ যখন ধুলোবালি কণাগুলো থাকে, এগুলো পরস্পরের সাথে সংঘর্ষে লিপ্ত হয় এবং সংঘর্ষে যখন অণুপরমাণু পর্যায়ে পৌঁছে যায়, এখান থেকে তখন আমরা দেখি আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে এবং বাজ পড়ে। এরপরে বলা হয়েছে তবে বৃষ্টির ফোঁটা হিসেবে তৈরির জন্য সেটিকে কোনো ধরনের ধূলিকণা বা অন্য কোনো কণার উপরে জমা হতে হয়। অর্থাৎ এই ধূলিকণাগুলোর ওপরেই কী হয়, পানির কণাগুলো পরস্পর জমা হয় এবং জমা হয়। দেখো তোমরা যদি দেখতে কচুর পাতার উপরে পানি, তাহলে বিষয়টা আরও ভালো বুঝতে। কচুর পাতার উপরে যদি আমরা ছোট ছোট পানির কণা আলাদা করে রাখি এবং একটু নাড়া দিলেই পানিগুলো সব আবার এক জায়গায় হয়ে যায়, ঠিক একই হিসেবে ওই মেঘগুলোও পরস্পরের সাথে সংযুক্ত হয়। আর এই সংযুক্ত হতে সাহায্য করে বাতাসে থাকা কিছু পরিমাণ ধূলিকণা। এখন তোমরা বলতে পারো এই ধূলিকণাগুলো কিভাবে আসে? যখন জলীয় বাষ্প হয়ে বাতাসটা ওপরে উঠছিল, সেই সময় জলীয় বাষ্পের সাথে কিছু পরিমাণ ধূলিকণাও উপরে উঠে যায়, কারণ বাতাসে প্রচুর পরিমাণ ধূলিকণা থাকে। তাপমাত্রা বেশি কমে গেলে জলকণার গুলো বরফের কণায় রূপান্তরিত হয়, তুষার কিংবা শিলাবৃষ্টি হিসেবে পৃথিবীতে নেমে আসতে পারে। অর্থাৎ এখানে টেম্পারেচারের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। টেম্পারেচার যদি খুব কম থাকে সেই সময় শিলাবৃষ্টিও হতে পারে। আমাদের দেশেও অনেক সময় শিলাবৃষ্টি হয়। শিলাবৃষ্টি হওয়ার কারণে ফসল জমির সবচেয়ে বেশি ক্ষতি হয়। যাদের একটু নিম্নমানের ঘর বাড়ি তাদেরও অনেক কষ্ট হয়। শিলাবৃষ্টি এক ধরনের প্রাকৃতিক দুর্যোগের ভিতরেই পড়ে। এরপরে বলা হচ্ছে পানির প্রবাহ। বৃষ্টির পানি যে অংশ মাটি ছুঁয়ে ভূগর্ভে ঢুকে না যায়, সেটি ভূপৃষ্ঠের ওপর দিয়ে প্রবাহিত হয়ে নদী নালা হয়ে শেষ পর্যন্ত সমুদ্রে এসে জমা হয়। অর্থাৎ পানি দেখো একটা সোর্স থেকে আরেকটা সোর্স থেকে সে কম বেশি পানির বিরাট অংশটাই কোথায় চলে যায়? সমুদ্রে। কারণ আমরা জানি ভূপৃষ্ঠের যে বৃষ্টিপাত হচ্ছে তার সবচেয়ে বেশি পরিমাণ পানি আসে কোথায়? সমুদ্র থেকে। এখন সেখানে সেজন্য বেশি পরিমাণ পানি আবার কি যায়? ব্যাগ যায়। অর্থাৎ যার খিদে বেশি তার জন্য খাবারও বেশি, এমন ঘটনাটাই বলা যায় এখানে। দেখো সমুদ্র কিন্তু একটুখানি অংশ না, সমুদ্রের সাগর মহাসাগর রয়েছে। এখান থেকে প্রচুর পরিমাণ পানি কি হয়? বৃষ্টিপাত এর জন্য বাষ্প আকারে উপরে উঠতে থাকে। এই গ্যালন গ্যালন পানি আবার তো সমুদ্রে ফিরে যাবে, তা নাহলে এই পানিগুলো কোথায় যাবে? কারণ আমরা জানি পৃথিবীতে যে পরিমাণ পানি আছে এটা ফিক্সড, এটা নির্দিষ্ট। এই পানির একটা কণা বা একটা হাইড্রোজেন কণা পর্যন্ত কখনো বাড়ে না বা কমে না, যদি আমরা প্রাকৃতিকভাবে সেটা না বাড়াই। তাহলে এখন চিন্তা করো এই পানিটা যদি ফিক্স থাকে, এই পানিটা আবার কোথায় ফিরে যাওয়ার প্রয়োজন? যেখানে এই পানিটা ছিল শুরুতে, সেজন্য আবার সমুদ্রের পানি সমুদ্রেই ফিরে যায়। এটা কিসের মাধ্যমে যেতে পারে? নদী নালার ভিতর মাধ্যমে যেতে পারে। তারপর আবার সরাসরিও বৃষ্টিপাত হয়, সমুদ্রের ওপরেও বৃষ্টিপাত হয়। এইভাবে পানিটা আবার সমুদ্রে ফিরে যায়। কোনো কোনো স্থানে বাতাস কিছু জলীয় বাষ্পকে মেঘ হিসেবে বহন করে পাহাড়ের চূড়ায় নিয়ে যায়। এই পাহাড়ের চূড়ায় নিয়ে গেলে এই মেঘটা আবার অনেক সময় পাহাড়েই জমা হয়ে থাকে। পরবর্তীতে সেটা ঝর্ণার বৃষ্টি, ঝর্ণার মাধ্যমে ঝর্ণার পানি, বা আমরা বলতে পারি কি এই পাহাড়ের ঢাল থেকে যে পানি নেমে আসে, এই ধরনের পানি আকারে বের হয়ে থাকে। কোনো এই মেঘ ঠান্ডা হয়ে সেখানে তুষার সৃষ্টি করে। মেরু অঞ্চল বা পর্বতশৃঙ্গে ঊর্ধ্বপাতন প্রক্রিয়ায় পানি বাষ্পীভূত হওয়ার হার থেকে তুষার গঠনের হার বেশি হয়। তাহলে 200 পৃষ্ঠায় একটু আলোচনা আছে, দেখি। বরফের চূড়া গঠিত হয়। গরমকালে সূর্যের তাপে
তুষার গলে পানিতে পরিণত হয় এবং সেই পানি পাহাড় থেকে নিচে নেমে আসতে থাকে। এভাবে পাহাড়ের ঢালে ছোট ছোট নদীর সৃষ্টি হয়। এই কারণেই পাহাড়গুলো পৃথিবীর ভারসাম্য রক্ষা করতে অনেক সহায়তা করছে। নদীর অববাহিকায় প্রাণী বা জীবকুলের জন্য অনেক উপকারী। নদী থেকে কি আসে? পানি পাই, পানির উপযোগী পানি। সমুদ্রের পানি দেখো পানের অনুপযোগী, কিন্তু নদীর পানি পানের উপযোগী। এবং নদীতে কি পাওয়া যায়? প্রচুর পরিমাণ খাদ্য সামগ্রী পাওয়া যায়, এছাড়াও পলি মাটি পাওয়া যায়। এগুলো সবই সম্ভব হয়েছে কিসের মাধ্যমে? পানি চক্রের মাধ্যমে। কিন্তু এরপরে বলা হচ্ছে এসব ছোট ছোট নদী আবার সমতল ভূমিতে পতিত হয়ে বড় নদীর সৃষ্টি করে। মানে অনেকগুলো নদী যখন পরস্পরের সাথে মিলিত হয়ে যায় বা 2-3টা নদীর মোহনা যখন মিলে মোহনায় গিয়ে তখন একটা বড় নদীর সৃষ্টি করে। এরপরে বলছে সর্বশেষ সেই পানি গিয়ে আবার সাগরে পতিত হয়। এখন সাগরের পানি আবার সাগরে গিয়ে পৌঁছালো, তাহলে এই চক্রটি সম্পন্ন হলো। কিন্তু এখন দেখো এই বৃষ্টিপাতটা কি করছে? পুরো পৃথিবীর ভারসাম্য রক্ষা করছে। কিন্তু প্রচুর পরিমাণ গাছপালা প্রয়োজন এই বৃষ্টিপাতের জন্য। পৃথিবীতে দিন দিন গাছপালার পরিমাণ কমছে, তাই বৃষ্টিপাতের পরিমাণও কমছে। এবং একটা পর্যায়ে দেখা যাচ্ছে কি হয়েছে? পৃথিবীর বৈশ্বিক উষ্ণায়ন বাড়তে আছে, কারণ গাছপালা দিন দিন পরিমাণে কমছে আর বাড়ছে না, সেই জন্য বৃষ্টিপাতের পরিমাণও দিন দিন কমছে। আমরা আশা করি 198 199 পৃষ্ঠায় তোমাদের আর কোনো প্রশ্ন নেই। আর যদি এরপরেও কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। আজকের ভিডিও এ পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশুনো করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশুনো করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।